সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রচিন্তার আজকের বিষয় ধরা হয়েছে উন্নয়ন ও স্থিতিশীলতা, গণতন্ত্র নাকি রাজতন্ত্র, কোনটি এগিয়ে। আজকে দুজন মেহমান আছেন আমাদের এন্টার টিভির স্টুডিওতে। দর্শক, আমরা একটু পরিচয় করে দিই। আমার ডান পাশে আছেন আরিফুল হক জিয়া, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি এবং প্রধান উপদেষ্টা টেলিভিশন জার্নালিস্ট ক্লাব। আমার বাম পাশে আছেন অ্যাডভোকেট আব্দুল আলিম, সদস্য সচিব জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির। দুজন অতিথির কাছ থেকে আমরা আজকে জানবো আমাদের বিষয় উন্নয়ন স্থিতিশীলতা, গণতন্ত্র নাকি রাজতন্ত্র। অনেকের মতে পৃথিবীর অনেক দেশেই রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, অনেক দেশেই সমাজতন্ত্র আছে, আবার অনেক দেশেই গণতন্ত্র এস্টাবলিশড আছে। বাট উন্নয়নের জন্য সত্যিকার অর্থে আগামী দিনে এই বিশ্বায়নের যুগে মাথা উঁচু করে দাঁড়াতে কোনটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কার্যকর, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে সেই গণতন্ত্রই কতটুকু কার্যকর আছে, সেই বিষয়ে আমরা আজকে অতিথির কাছ থেকে জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো উপাধ্যক্ষ নুরুজ্জামানিরা। দর্শক, আমরা প্রথমেই যাই আমরা আমাদের অতিথি জনাব অ্যাডভোকেট আব্দুল আলিম আপনার কাছে। আপনি জানেন যে গণতন্ত্রের স্বাধীনতা বেশি বাট কার্যকারিতা কম, এর ধারণা কতটুকু সত্যি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানান। ধন্যবাদ। আজকে উন্নয়ন ও স্থিতিশীলতা, গণতন্ত্র নাকি রাজতন্ত্র, এরকম একটি গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক দুই দিক থেকেই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটা যে বিষয়টি বলছিলেন যে গণতন্ত্রে উন্নয়নের স্থিতিশীলতা, হ্যাঁ, উন্নয়ন ও স্থিতিশীলতা মানে রাজতন্ত্র না গণতন্ত্র, কোনটি বেশি এগিয়ে আসে? না, এটা উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য কি রাজতন্ত্র বেশি কার্যকর না সমাজতন্ত্র না গণতন্ত্র? মূল প্রশ্নটা এখানে, এটাকে ছোট্ট করে ভাবে দাও। আচ্ছা, উন্নয়নের এখানে আমাদের অনেকগুলো তিনটি পয়েন্টকে আমি খুব হাইলাইট করছি। একটা হলো যে গণতন্ত্র, আরেকটা হলো রাজতন্ত্র, আর আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ, ওটা তো মতবাদ। এই দুইটার সাথে যে বিষয়টি জড়িত সেটা হলো উন্নয়ন বা স্থিতিশীলতা। তো আমাদের গণতান্ত্রিক যেই বিকাশধারা সেটি শুরু হয়েছে সেই খ্রিস্টপূর্ব অনেক আগে, গ্রিস যখন রাষ্ট্র ব্যবস্থা চালু হয় তখন থেকে। তো গণতন্ত্রের এই ধারাবাহিকতায় এটা কেন আসলো? এটা এই জন্যই আসছে যে মানুষের সকল অধিকার, মানবিক মর্যাদা, সাম্য এবং তার যেই মৌলিক অধিকারগুলো আছে সেই অনুচ্ছেদ 7 অনুযায়ী সকল ক্ষমতার উৎস জনগণ। হ্যাঁ, সেই ধারণা থেকেই জনগণকে আরো বেশি ক্ষমতায়ন করার জন্য এবং মানুষ জনগণের সবগুলো বিষয়কে সমানভাবে গুরুত্ব দিয়ে যেন দেখা যায়, সেই জন্য গণতন্ত্রের বিকাশ আমাদের জরুরি হয়ে যায়। আর রাজতন্ত্রে এখানে গণতন্ত্রের যে বেসিক সংজ্ঞা, সেই বেসিক সংজ্ঞাটাই হচ্ছে এরকম: ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। মানে এখানে জনগণের জন্যই হবে, জনগণের দ্বারাই হবে এবং জনগণের জন্যই হবে। তো এই যে জনগণকে কেন্দ্র করে একটা রাষ্ট্র, তো একটা অবকাঠামো, শুধু ইনফ্রাস্ট্রাকচার যদি আপনি দেখেন বা অবকাঠামো দেখেন, এটাই শুধু রাষ্ট্র না। রাষ্ট্রের বেসিক এই তো অর্গানই হচ্ছে মানুষকে কেন্দ্র করেই তো রাষ্ট্র, একটা সমাজ, দেন তারপর রাষ্ট্র গঠিত হয়। সেই মানুষের জন্য যেই স্থিতিশীলতা, মানুষের উন্নয়নের জন্য যেই প্রয়োজনীয় মতবাদ, সেটি হলো বা পন্থা, মতবাদ ভিত্তি এবং যেই রাষ্ট্রীয় পন্থা, সেটা হলো গণতন্ত্র। এবং গণতন্ত্রই স্থিতিশীলতার জন্য রাজতন্ত্রের চেয়ে বেশি কার্যকর আমি মনে করি। আর রাজতন্ত্রের হিসাবটা কি? রাজতন্ত্রের আবার বর্তমান অনেকগুলো রূপ আছে। রাজতন্ত্রের নিরঙ্কুশ রূপটা হচ্ছে যে রাজা এককভাবে তার রাষ্ট্রের এবং জনগণের সকল সিদ্ধান্ত সে এককভাবে গ্রহণ করবে। আবার আরেকটা হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, যেটা নিরঙ্কুশ রাজতন্ত্রটা আপনি মধ্যপ্রাচ্যে দেখতে পাবেন, সৌদিতে বা কাতার, কুয়েত, এগুলোতে দেখতে পাবেন। আরেকটা হচ্ছে নিয়মতান্ত্রিক, যেমন আপনি ইউকেতে দেখতে পাবেন রাজতন্ত্র আছে, জাপানে রাজতন্ত্র আছে, মানে রাজা আছে, কিন্তু ওনাদের ওইখানে আবার গণতান্ত্রিক পন্থাটাও বিকাশ ঘটেছে।
রাজা প্রতীকী রূপে আছে এবং তার কিছু ফান্ডামেন্টাল এককভাবে পুরো রাজতন্ত্র না, একটা হাইব্রিড রাজতন্ত্র, এককভাবে সমাজতন্ত্র, হাইব্রিড সমাজতন্ত্র। রাইট, ওইরকম। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথি আছেন আরিফুল হক জিয়া, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। আপনার কাছে একটু যেতে চাই একই প্রশ্ন আসলে, আরিফুল ইসলাম জিয়া, আপনার কাছে একটু যেতে চাই আসলে, যেটা বললেন যে গণতন্ত্রের চেয়ে রাজতন্ত্র থেকে গণতন্ত্রই বেশি মানে প্রয়োজন বা ফ্রুটফুলি বা বেশি রাষ্ট্রের জন্য উপকারী, সেটা বললেন। কিন্তু আমি যদি আপনাকে একটু বলতে চাই, গণতন্ত্রের যেমন ভালো দিক আছে, খারাপ দিকগুলো বলি। যেমন গণতন্ত্রের ভালো দিক, জনগণের অংশগ্রহণ আছে, আপনার জবাবদিহিতা আছে, ক্ষমতার ভারসাম্য আছে। আবার পরক্ষণে খারাপ দিকগুলো, সিদ্ধান্ত নিতে সময় লাগে, আবার রাজনৈতিক দ্বন্দ্ব বেশি। আপনাকে দেখেন, গণতন্ত্র চালু আছে এরকম কয়েকটি দেশের কথা আমি আপনাকে বলি: বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মেক্সিকো। একটু খেয়াল করেন, বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার যে তিনটা দেশ আছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মারামারি, কাটাকাটি, সেনাবাহিনী দখল করে, এই যে গণতন্ত্রে বারবার হোঁচট খায়, বারবার হোঁচট খাচ্ছে, এবং দেশগুলো কিন্তু ভালো নেই গণতন্ত্রে। আপনি কি মনে করছেন ওনার সাথে যে একই গণতন্ত্রই কি বেশি শক্তিশালী এবং ভালো দিক কিনা? সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ভাই যে কথাটুকু বলছে ওনার সাথে আমি একমত পোষণ করতেছি। গণতন্ত্রই জনগণের সকল ক্ষমতার উৎস। গণতন্ত্র থাকলেই আপনার ওই যে আপনি যে কথাটা বলতেছেন, ডিসিশন নিতে একটু লেট হয়, লেট হওয়ার মূল কারণ হলো গিয়ে সঠিক ডিসিশন নেওয়ার জন্য এটা সবার মতামত লাগে এবং এটা সুন্দরভাবে সাংগঠনিকভাবে পাস হয়, সেজন্য জনগণের অধিকার বাস্তবায়িত হয়। আর যদি আপনি বলতেছেন, আপনি গণতন্ত্রের বাইরে যে ব্যাপারটা আপনার কাছে আছে কি রাজতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র যে ব্যাপারটা হলো যেটা একজন রাজা ছিল, তার বাবা হঠাৎ করে সে মরে গেল, সে তার ছেলে আইসা রাষ্ট্রপতি হয়ে গেল, সে তার একক ক্ষমতা বলে সিদ্ধান্ত নিয়ে গেল কোনটা সঠিক কোনটা বেঠিক এবং কোনটা জনগণের রায়, কোনটা জনগণ মানতেছে কোনটা মানতেছে না, ওটা সে তোয়াক্কা না করে সে তাৎক্ষণিক ডিসিশন নিয়ে গেল। আমি যদি আপনাকে বলি, জানো জিয়া ভাই, আপনাকে বলি যেটা বলছেন, অর্থাৎ রাজতন্ত্র আর গণতন্ত্রের সাথে মৌলিক পার্থক্যটা হচ্ছে গণতন্ত্রে জনগণ নির্ধারণ করে তার নেতৃত্ব কে দিবেন, কারা দিবেন। পক্ষান্তরে রাজতন্ত্র হচ্ছে রাজার পরিবার থেকে আজকে যিনি রাজা আছেন, পরবর্তীতে তার স্ত্রী, তার সন্তান, বংশ পরাক্রমে আপনার নেতৃত্বে আসে। আমরা কি বাংলাদেশে যদি আমরা বলি প্রেক্ষাপটে তার কি ব্যতিক্রম দেখেছি? পরিবারতন্ত্রের একই জিনিস তো আমরা আছে অন্য মনকে। আমি যদি আপনাকে রাজতন্ত্রের কথা বলি, সেটা দেখেন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং স্থিতিশীলতা আছে রাজনীতিতে, এবং জবাবদিহিতা যদি কম থাকে, জবাবদিহিতা কম আছে রাজতন্ত্রে, বাট আপনার যদি স্থিতিশীলতা থাকে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, রাষ্ট্র এগিয়ে যায়। আমি যদি আপনাকে সেই রাজতন্ত্রের কতগুলো উদাহরণ বলি, সৌদি আরব, ব্রুনাই, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, প্রত্যেকটা রাষ্ট্র ভালো আছে। বাংলাদেশ থেকে 8-10 লাখ টাকা খরচ করে আমরা সেখানে কাজ করতে যাই। তা আমি কি বলতে পারি না সেই ক্ষেত্রে গণতন্ত্র থেকে রাজতন্ত্র বর্তমান সমাজের অনেক দূরে এগিয়ে আছে? না, আপনি বলতে পারেন। আর আপনি যেটা বলছেন, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে অন্য মুলুকে আমাদের দেশের গণতন্ত্র আছে, কিন্তু আপনি সেটাকে রূপরেখা দিচ্ছেন যেটা রাজতন্ত্রের মতো পরিচালনা হচ্ছে। রাইট। কিন্তু আপনার সাথে আমি একমত পোষণ করতে পারতেছি না। এই জন্যই আপনি যাদেরকে উল্লেখ করে বলছেন সবাই রাজনীতি করে ওই জায়গার মধ্যে আসছে। হট করে কোনো সরকার শাসক পড়ে গেছে, তার ছেলে এসে ক্ষমতা প্রতিভূত হয় নাই বা ক্ষমতা ধরে নাই। সবাই তার বাবা রাজনীতি করেছে, তার মা রাজনীতি করেছে, ফ্যাসিস্ট সরকারের আমলে যে ফ্যাসিস্ট প্রধান ছিল সেও রাজনীতিতে করে রাজনীতি করতে করতে সেই জায়গায় আসছে। তার বাবা হঠাৎ করে রাষ্ট্রপ্রধান থেকে চলে গেছে আর সবাই মিলে তাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে, এরকম নজির নাই। কিন্তু আপনি যেটা ইঙ্গিত করবেন যে আমার যে নেতা জনাব তারেক রহমান, হ্যাঁ, উনিও কিন্তু সেই ইয়াং কালের থেকে বিএনপিতে যোগ দিয়া পর্যায়ক্রমে, হ্যাঁ, ওনা হয়েছে দলের বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, এখন প্রধানমন্ত্রী। এটা বলতেছেন আপনি, কিন্তু দেখেন ওনার বাবা রাষ্ট্রপতি ছিলেন, তাহলে ওনার শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, ওনার আদর্শকে ফ্লো করে আমরা রাজনীতি করি। তা আজকে যদি আমার বাবা শহীদ রাষ্ট্রপতি হয়, তাহলে কি আমি রাজনীতি করবো না? আমি কি রাজনীতি আসবো না? তাই না?
তাহলে আমার মা দেশ ভালো চালাচ্ছে, আমার মাকে 18 কোটি মানুষ স্মরণ করতেছে, দেখতেছে, আমার মা রাষ্ট্র পরিচালনার মধ্যে খুব ভালো অবস্থানে রাখছে। 1978 সালে বিএনপির প্রতিষ্ঠা হয়। বিএনপির প্রতিষ্ঠার পর থেকে কি জিয়া পরিবারের বাইরে কি বিএনপি মানে গিয়েছে কখনো নেতৃত্ব? না, জিয়া পরিবারের পাশে যাওয়ার মতো এরকম যোগ্য লোক বা হয় নাই। বা আওয়ামী লীগের বাইরে সামান্য ক্ষণিক সময়ের জন্য সাজেদা চৌধুরীর সাথে গিয়েছিল, বা আওয়ামী লীগের বাইরে বঙ্গবন্ধুর পরিবারের ভাই কি কখনো গিয়েছে আওয়ামী লীগ? জনগণ নিচ্ছে না। আপনি সেটা বলতেছেন ওনাদের পরিবারের বাইরে কাউকে দিচ্ছে না, জনগণ নিচ্ছে না। জনগণ নিচ্ছে না। ধন্যবাদ জেবা, আমরা আপনার কাছে আবারও আসবো। যেটা বললেন আসলে আমরা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কিন্তু আমরা দেখিনি আসলে দুটো, বিশেষ করে যারা ক্ষমতায় দীর্ঘদিন ছিল, আমরা যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, দুটোই আসলে 78 সালে বিএনপি সৃষ্টি হওয়ার পরে জিয়া পরিবারের বাইরে যায়নি কখনোই নেতৃত্ব। আওয়ামী লীগ গিয়েছিল সামান্য সময়ের জন্য, নিশ্চয়ই আপনি জানেন যে সাজেদা চৌধুরী দায়িত্ব নিয়েছিলেন সেই সময়ে যখন বঙ্গবন্ধু হত্যার পরে। যাই হোক, তো এটা গণতন্ত্রের আমরা মনকে কি, আমি যে কথাটা বলছিলাম, রাজতন্ত্র প্রতিষ্ঠিত নেই আমাদের দেশে, রাজা নেই, বাট এই মানে আড়ালে থেকে গণতন্ত্র কি রাজতন্ত্রের মতো হচ্ছে না? পরিবারতন্ত্র বা নতুন যদি সংস্করণ বলি পরিবারতন্ত্র, তাই কি মনে হচ্ছে আপনার? মানে এটাকে আপনি ধন্যবাদ মনে ভাই, করেন আপনি আসলে চমৎকার একটা বিষয় সামনে নিয়ে আসছেন। এটা সচরাচর কেউ সাহস করে বলার চিন্তা করে না, আপনি করেছেন। এইটা হলো কি আমাদের, আমি যেটা একটু আগে বললাম যে রাজতন্ত্রের একটা রূপ হচ্ছে নিরঙ্কুশ, আরেকটা হচ্ছে নিয়মতান্ত্রিক। তো নিরঙ্কুশ যেটা সৌদিতে আপনি দেখতে পাচ্ছেন, কাতারে, সংযুক্ত আরব আমিরাতে, বা এই মধ্যপ্রাচ্যগুলোতে বা আফ্রিকার কিছু দেশে হয়তো পাবেন। আর আরেকটা হলো নিয়মতান্ত্রিক, যে রাজতন্ত্র, রাজা আছে কিন্তু রাজার ফাংশন নাই, বাট ফাংশনটা করছে গণতান্ত্রিক ওয়ে। আর আমাদের বাংলাদেশে যেটা হয়েছে যে গণতন্ত্র আছে কিন্তু গণতন্ত্র ফাংশনে নাই, আছে হলো পরিবারতন্ত্র। মানে আমার আলোচনার বিষয়টা এটাই, গণতন্ত্র আছে বাট গণতন্ত্র সেটা ফাংশনিং করছে কিনা সঠিক মতো, বা আমরা সঠিক পথে আছি কিনা, যেখানে গণতন্ত্রের মূল লক্ষ্যটাই জনগণের ক্ষমতায়ন। এখন রাইট, আমরা আমাদের স্বাধীনতা উত্তর 1997-এ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতার পর আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান দেশের রাষ্ট্রপ্রধান হলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পর উনি বাকশাল প্রতিষ্ঠা করলেন নিজের একক ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য। তারপর 75-এ উনি নিহত হলেন। নিহত হওয়ার পর আসলো জিয়া পরিবার। জিয়াউর রহমান এসে প্রথমে সামরিকভাবে উনি সামরিক সরকার প্রতিষ্ঠা করলেও সেটা গণতান্ত্রিক ধারায় নিয়ে আসলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রকাশ করলেন। সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হলেও যেই বিএনপিকে উনি প্রতিষ্ঠা করলেন, জাগদল থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে উনি প্রতিষ্ঠা করলেন 1978-এ। প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান উনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর এরশাদ সরকার আসলেন। এরশাদ সরকার আসার পর জাতীয়তাবাদী দলকে যিনি এক হাতে মানে দল এবং পরবর্তীতে 1991-এ রাষ্ট্র ক্ষমতায় আসা, সেটাই কিন্তু সম্পূর্ণ জিয়া পরিবার থেকে আসলো। এখন যেই কথাটা আমার সহ আলোচক বলছেন যে জনগণ চায় নাই, বিষয়টা কি এইরকম, নাকি জনগণকে চাওয়ানোই হয়েছে যে আমার পরিবার থেকে অন্য কাউকে আমরা পরিবারের বাইরে এই দলকে দেওয়া যাবে না? আমাদের বাংলাদেশে আব্দুল্লাহ আবু সাইদের একটা বই আছে, হ্যাঁ, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা বই আছে, সংগঠক ও বাঙালি। সেখানে উনি খুব ভালোভাবে এটা দেখিয়েছেন যে বাঙালি একটা দলকে যখন বা একটা সামষ্টিক একটা দল গঠন করে, তখন সেখানে সেটাকে কুক্ষিগত করে রাখার এবং এই সংগঠন যেন অন্যের বাহিরে না যায়, সেজন্য নেতৃত্বগুলো এমনভাবে বাছাই করে যেন তার উপরে কথাও না বলতে পারে, তার উপরে সে নেতৃত্বের হুমকি স্বরূপ আর না হয়ে দাঁড়ায়। তো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগে শেখ হাসিনার চেয়ে প্রচুর যোগ্য লোক ছিল, প্রচুর সাংগঠনিক যোগ্যতা এবং জ্ঞানগত যোগ্যতায় ছিল। তথাপি শেখ হাসিনা প্রতিবার নির্বাচনের আগে আসলে বলতো যে তোমরা আমাকে এইবার আর নির্বাচন করবে না, কিন্তু ভিতরের রূপটা এরকম ছিল, আমাকে নির্বাচন না করলে তোমরা কেউ থাকতে পারবে না। তো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিরও এখন এমনভাবেই পরিচালিত হচ্ছে। বেগম খালেদা জিয়া দলের প্রধান ছিলেন, উনি থাকা অবস্থায় এম্পাওয়ার করেছেন কাকে? তার ছেলেকে। উনি কিন্তু ভিতর থেকে গণতান্ত্রিক ওয়েতে যে হ্যাঁ তোমাদের মধ্যে সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন যারা নেতৃত্ব আছো তারা উঠে আসো, সেইটা না করে উনি কিন্তু ওনার ছেলেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন, তারপর অন্যান্য দায়িত্ব দিলে ওনাকে এম্পাওয়ার করলেন। তো স্বাভাবিকভাবেই আমরা সেই ব্রিটিশ আমল থেকেই আমরা সাদা চামড়ার প্রতি যেমন অনুরক্ত, তেমনিভাবে আমাদের যিনি নেতৃত্বে থাকেন তার প্রতি একটা ইমোশন এবং তার
বলয়ের ভিতরে থেকে আমাদের স্বার্থ সিদ্ধি গুলো আদায় করে ওইটাকে আমরা ঠিক রাখার আলিম ভাই চেষ্টা যেটা করি। বললেন কি আপনি সমর্থন করেন কি না, না, আমি যে তো মোড় গণতন্ত্রের মোড়কে যেটা বলছেন যে আমি থাকতে চাই না, আবার ভিতরে নিচে দিয়ে কথা হচ্ছে আমাকে না রাখলে তোমরা কেউ থাকবে না, বিষয়টা কি কতটুকু আপনি যুক্তি দিতে মনে করেন? আবেগ, ওই যে বাচ্চাদের যে আবেগ ধরনের একটা যে কথা আছে, এটা হলো ওনার একটা মন ধরা এটা কথা। কিন্তু আবেগ না, ওনার যে কথাটা, ওনার এটা এটা ওনার হলো মুক্ত বাস্তবতা, চিন্তা। বাংলাদেশের না, না, বাস্তবতা। এটা হলো ওনার ভাই। মুক্ত চিন্তা যে ওনা বাংলাদেশ, এইটাই তো বাংলাদেশ গণতন্ত্র। এই যে কথাটা ওনা বলতে পেরেছে, এটাই গণতন্ত্র। জি। ঠিক আছে, এটাই জনগণের ক্ষমতা। ওনা বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের জনগণ, ওনা একটা বাংলাদেশের সবচেয়ে বড় দলের সম্বন্ধে বা পার্টির নির্দেশের সম্বন্ধে ওনা এই যে মত প্রকাশটা করতেছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ক্ষমতা। ঠিক আছে, এখন ওনা যেটা বলছিল যে আমার দলের প্রতিষ্ঠাতা এবং তারপরে তিনবারের প্রধানমন্ত্রী, তারপরে ওনার ছেলে এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এখন দলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া, আজকে তিনি রাষ্ট্রপ্রধান। আমি আবারও বলতেছি, আমার যখন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন পৃথিবী থেকে দুর্গতদের আঘাতে বা নিঃসন্দেহভাবে শহীদ হয়েছেন, হ্যাঁ, তো তারপর কি এই দলটাকে টেনে নেওয়ার মতো, আর ওনাকে মানুষ ভালোবাসে। আমি আবারও বলি আপনাকে, আমরা যারা জাতীয়বাদী আদর্শের সৈনিক, আমরা কিন্তু ওনার আদর্শ নিয়ে বেঁচে আছি। তাহলে এখানের মধ্যে আমরা যারা আছি, আমরা বেছে নিয়েছি ওনার ফ্যামিলির কাউকে, জনগণ আমরা বেছে নিয়েছি। বেছে নিয়ে তখন 90-এর যে আন্দোলনের সময় আমরা কাউকে না পেয়ে, ওনা একজন গৃহবধূ ছিল, একজন গৃহিণীকে দায়িত্ব দিয়ে, গৃহিণীকে দায়িত্ব দিয়ে, কারণ কেউ ছিল না, কেউ কাউকে কি না করেছে না, 4 জন ছিল বা 5 জন ছিল যে আমি আছি, না, কেউ ছিল না। তখন ওনার ঘর থেকে বেরিয়ে এসে ওনার দলটাকে পুনর্জীবিত করার জন্য একজন সহজ সরল মানুষ, যে ঘরের বাইরে থেকে বের হতো না, ওনা বেরিয়ে এসে দলকে আঁকড়ে ধরেছে। সবাই আমাদের দেশের মধ্যে একটা সমস্যা কি জানেন, কিন্তু আমনে আমার প্রতিপক্ষ, উনি আমার প্রতিপক্ষ, উনি আমার প্রতিপক্ষ, আমরা সমান লেভেলে, আমরা কেউ কাউকে স্থান দিতে চাচ্ছি না। তৃতীয় পক্ষে যদি কেউ থাকে তাকে দিচ্ছি। যখন আমরা যারা জাতীয়বাদীর আদর্শ সবাই চিন্তা করে দেখলাম ওই পরিবার থেকে যদি কেউ আসে, তাহলে অল ইন গুড। তাহলে হচ্ছে কি আমি কম নাকি? আপনি বলতেছেন যে হীরাবাদ শৃঙ্খলাটা ধরে রাখা যাবে না, একটা দল ধরে রাখা যাবে, সেটা বলছেন। ধন্যবাদ আলিম ভাই। আমি আরেকটা বিষয় আপনাকে আরেকটা জিনিস আমার বলতে হবে। হালিম ভাই আবার এরপরে আবার বলতেছে হালিম ভাই যে আমার নেতা দেখেন আগে বিএনপি সদস্য ফর্ম করেছে, জনাব তারেক রহমান আগে বিএনপি সদস্য হয়েছে, সেটা আপনি জানেন কিনা আপনি দেখে নিন। সেটা তো জয় রংপুরে গিয়ে হ্যাঁ হইতে হবে, কিন্তু পরিবারতন্ত্র তো না না পরিবর্তন আপনি হয়তো কালকে তো আপনাকেও নিতে পারে, আপনার স্থায়ী কমিটির সদস্য হতে পারেন, বিএনপি যোগ দেন, আপনার কর্মফলে আপনাকে যদি জনগণ ভালোবাসে, আপনি যদি দল এবং দেশের জন্য এবং জাতীয়বাদী আদর্শের ব্যাপারে আপনি কাজ করেন, তাহলে আপনাকে ওই জায়গা থেকে যোগ্যতা অনুযায়ী নিয়ে এসে আপনাকে স্থায়ী কমিটির সদস্য বানাবে, এমনকি আপনাকে দলের প্রেসিডেন্ট বানাবে। এটা আপনার যোগ্যতা অনুযায়ী বানাবে না কেন, 100 বার বানাবে। যারা স্থায়ী কমিটির সদস্য আছে তারা কর্মফলে প্লিজ তাদের যে যেটা বলছেন জিয়া ভাই, সেটা হচ্ছে দলীয় কর্মফলের মাধ্যমে তার জায়গাটা তিনি এসেছেন। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান? আমি বলছি যে হীরা ভাইকে এটা আমি মানে মনে করাই দিচ্ছি যে আপনি জিয়া ভাইকে মনে করে দিচ্ছি যে যখন উবাইদুল কাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে যে আশরাফুল মারা যাওয়ার পর সৈয়দ আশরাফুলকে বিদায় দেওয়ার পর উবাইদুল কাদেরকে সাধারণ সম্পাদক করা হলো, সে কিন্তু একটা মন্তব্য করেছিল যে আমি আমার জীবনের সাংগঠনিক জীবনে সর্বোচ্চ প্রাপ্তি পেয়ে গিয়েছি। কারণ জানে যে মানে এই সাধারণ সম্পাদকের পর প্রেসিডেন্ট হওয়ার মতো আওয়ামী লীগে যেমন নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতেও অন্ততপক্ষে সাধারণ সম্পাদক পর্যন্তই সর্বোচ্চ পাওয়া প্রেসিডেন্ট হইতে পারে। আমরা একটু ঘুরে আসি আলিমের কাছে, এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই। ওনার সাথে আমি যে একবার হতেই পারলাম না। আপনি চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখেন কিনা? জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখেন কিনা? আমার নেতা তো এখন যেভাবে দেশ পরিচালনা, আপনি দেখছেন আমার নেতা প্রোটোকল নিচ্ছে না, আপনি দেখছেন জাতীয়তাবাদী আদর্শের যে বুদ্ধিমান চেয়ারম্যান। আমি যেটা আপনাকে, আপনি স্বপ্ন দেখছেন কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একদিন চেয়ারম্যান হবেন, এটা আপনি স্বপ্ন দেখছেন কিনা বা দেখতে পারেন কিনা? আমি এই স্বপ্ন আমি দেখতে পারি, যদিও আমার এই কর্ম কেউ না কেউ এই দলের হাল ধরতে হবে, তাই না? যদি আমি এরকম যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সেই যোগ্য করে, ওই ধরনের যোগ্যতা দান করে এবং রহমত নাজিল করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনাকে এই ধরনের
দান করেছে, অলুত্তুক্ত দান করেছে, রাষ্ট্রপ্রধান সেই হয়েছে নেতৃত্ব আল্লাহর তরফ থেকে আল্লাহর বন্টন হয়, তরফ থেকে নেতৃত্ব আল্লাহর এসেছে। তরফ থেকে তাহলে সেটা আসে। আমি কি বলবো, আমার না, আমি বলছি আপনি স্বপ্ন দেখেন কিনা। না, আমি স্বপ্ন দেখি না, কারণ আমার এই যোগ্যতা নেই। আমি রাষ্ট্রপ্রধান হব, এই বেজাবেদি আদর্শের একদম সর্বোচ্চ বিএনপি চেয়ারপারসন হব, এই স্বপ্ন আমি দেখি না, কারণ আমি হইতে পারবো না। কেন হতে পারবেন না? না, বাধাটা আমার- কোথায়? আমার বাধাটা বাধাটা কোথায়? লেগে আমার এই যোগ্যতা হয় নাই, বা আমি আপনি রাজনীতি করছেন, আপনি আমি রাজনীতি করতেছি, মানে কিন্তু ওই পদে যাওয়ার আমার- জন্য আপনার যোগ্যতা নেই আপনি আমার মনে যোগ্যতা- করছেন? আমার যোগ্যতা এখনো না, হয় নাই। অন্য কিছু যে আপনি না, সেই অন্য কিছু না। সেই জায়গায় পরিবারের কেউ যেতে না পারবে না না। না, পরিবারের তো কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ। আমরা একটু যাই, আব্দুল আলিম আপনার কাছে একটু যাচ্ছি। আমরা দেখছি, কথা বলছিলাম রাজতন্ত্র গণতন্ত্র, পাশাপাশি সমাজতন্ত্র। নিশ্চয়ই আপনি জানেন যে অনেক দেশই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত এখনো এই যুগে। আসলে চায়নাতে, কিউবাতে, ভিয়েতনামে, উত্তর কোরিয়াতে দেখেন, এই রাষ্ট্রগুলোতে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু এখন উন্নত এবং পৃথিবীর নেতৃত্বে এরা একটা জায়গা তৈরি করে আছে। বাট আমরা যে সকল গণতন্ত্রের যে সকল রাষ্ট্রগুলোতে, সেই রাষ্ট্রগুলোতেই আমরা দেখছি, একটু আগে বললাম বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আরও আছে, এই এশিয়ার রাষ্ট্রগুলোই বলি, মানে এক ধরনের রাজনৈতিক হট্টগোল আছেই আসলে। বাট পক্ষান্তরে দেখেন, এবং এই রাষ্ট্রগুলো কিন্তু অনেক দূর আমরা যেতে পারিনি, আমাদের অর্থনৈতিক একেবারেই প্রায় ভঙ্গুর মতো অবস্থা, আমরা গিয়েও এগোতে পারিনি আসলে। তাহলে রাজতন্ত্র, সেক্ষেত্রে কি গণতন্ত্রের রাজতন্ত্র শক্তিশালী কিনা আপনি কি মনে করছেন? আর সমাজতন্ত্র, সমাজতন্ত্র, চায়না, আমাদের উত্তর কোরিয়া। ধন্যবাদ। আমাদের আমরা যদিও আজকে দুইটা মতবাদ নিয়ে কথা বলছিলাম, মতবাদ ভিত্তিক রাষ্ট্র গণতন্ত্র এবং রাজতন্ত্রে, তো পাশাপাশি আরো অনেকগুলো মতবাদ আছে। ইসলামে যেমন আছে খেলাফত, আবার সোশ্যালিজমে আছে আপনার সমাজতন্ত্র, হ্যাঁ, সোশ্যালিস্ট কান্ট্রিগুলোতে। তো সোশ্যালিস্ট কান্ট্রির যেই ঘুণে ধরা অবস্থা, সেইটা কিন্তু জর্জ অরওয়েল, তার অ্যানিম্যাল ফার্ম একটা বই আছে, আপনার এটা খুবই বহুল প্রচলিত, মোটামুটি আমার সোসাইটি সবাই জানে। এই জর্জ অরওয়েল তার অ্যানিম্যাল ফার্মে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে সমাজতন্ত্র এইটাও তার ব্যক্তি স্বার্থে গিয়ে আলটিমেটলি ঠেকে। এবং সমাজতন্ত্র যে সাম্যের কথা বলে, যে তুমি খাবে, তুমি পাবে, তুমি কাজ করবে, হ্যাঁ, এক্স ওয়াই জেড, তুমি কাজ করবে, সেটা এসে একসাথে জড়ো হবে, আমরা আবার সমবন্টন করে খাবো। দেখানো গেল, ওইখানে দেখানো হয়েছে সেটা মূলত একটা ফার্মে ভেড়া থাকে, শূকর থাকে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেকভাবে দেখানো হয়েছে। এই গল্পটা অন্যদিন বলবো আমরা। তো আলটিমেটলি সেইখানে এই যারা এক্স ওয়াই জেড কাজ করে নিয়ে আসে, সেইটাকে যে অফারটা করেছে, যে সমাজতন্ত্রের যে অফারটা করেছে, যে সাম্যের অফারটা, তখন সে বলে তাহলে এটা তো বন্টনের জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব লাগবে। তখন বলে তাহলে তোমরা এটা নিয়ে আসো, আমি হলো বন্টনের দায়িত্বে থাকলাম। এক সময় দেখা গেল আলটিমেটলি সে সেই সমাজতন্ত্রের যে সাম্যের কথা, সাম্যের জায়গায় না থেকে সে নিজেই বড় পুঁজিবাদ হয়ে গেছে। পুঁজিবাদও কিন্তু আরেকটা মতবাদ, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে এখনো আছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থারই একটা অর্থনৈতিক রূপ হলো পুঁজিবাদ। তো আমি মনে করি যে এই যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র তো অনেক আগেই পৃথিবীর সুফল থেকে বিদায় নিয়েছে, সেই 90-এর আগেই বিদায় নিয়েছে। গণতন্ত্র এখন খুব বিকাশ ঘটেছে। আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের বিকাশ ঘটলেও প্রপারলি যে গণতন্ত্রটা আমাদের সুফল পাওয়া দরকার, এই সুফল থেকে কখনো আমাদেরকে পরিবারতন্ত্র, কখনো মানে আপনার যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, ওরা আমাদেরকে এই সুফলটা ভোগ করতে দেয় নাই। বিশ্বের বিভিন্ন দেশে আছে। আর বিশেষ করে আমাদের দেশের কথা বল কনটেক্সটে, তো পরিবারতন্ত্র এই স্বাধীনতার পর থেকে আমাদেরকে কখনো গণতন্ত্রের সুফল ভোগ করতে দেয়নি। প্রতিবারই গণতন্ত্রের জন্য 90-এ আমাদের জীবন দিতে হয়েছে, তারপর 69-এর গণঅভ্যুত্থান গেল, তারপরে 90-এ জীবন দিলাম, এই 24-এ এসে তো আমরা আমাদের একদম সকলেই। আপনার কাছে আলিম ভাই প্রত্যাশা কি এখন? আপনি নিশ্চয়ই জানেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, তারই সন্তান এখন রাষ্ট্রীয় ক্ষমতা আছে। আমরা কি সরকারের কাছে প্রত্যাশা করতে পারি সেই উদার গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্রের স্বাদ যেটা গত 54 বছরে আমরা পাইনি, এটা কি প্রত্যাশা করতে পারি? বর্তমান সরকার গঠন তো হলো গত ফেব্রুয়ারি 12 তারিখ, 2 মাস, হ্যাঁ 2 মাস হলো মাত্র। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান আমাদের তারেক রহমান ভাইয়া তো লন্ডনে থেকে আসলেন দীর্ঘ 16 বছর থাকার কারণে লন্ডনের যেই এনভায়রনমেন্ট, আমরা আইনজীবী হওয়ার কারণে আমাদের ফ্রেন্ড সার্কেল অধিকাংশই লন্ডনে ব্যারিস্টারি করে আসে, তাদের সাথে আমাদের চলাফেরার গল্প শোনার সুবাদে আমার মধ্যে একটা বিশ্বাস ছিল অন্তত তারেক রহমানের মধ্যে অনেক সুকৃতি জন্ম নিয়েছে এবং এটার সুফল মানুষ পাবে।
এবং অনেক জায়গায় আমরা দেখেছি উনি বিরোধী দলকে সাথে নিয়ে অনেক ফাংশন করতেছেন, বিরোধী দলের ফাংশনে গিয়ে খাচ্ছেন। এটা বাংলাদেশে খুব বিরল ঘটনা ছিল। এই যে রাজনৈতিক সৌজন্যতা, সৌহার্দ্যতা, এটা উনি দেখাচ্ছেন, এটা ব্যক্তিগতভাবে উনি করছেন, কিন্তু আলটিমেটলি গণতন্ত্রের যে সুফল সেটা কিন্তু আমরা গত মাসেই দেখেছি যে 5 জন অ্যাক্টিভিস্টকে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা মুখ খুলেছেন অথবা সরকারের সমালোচনা করেছেন, তাদেরকে কিন্তু কি করা হয়েছে, কারাবরণ করতে হয়েছে। ইভেন একজন এখন পর্যন্ত, 2 জন এখন পর্যন্ত জামিনও পান নাই। তো এই যে গণতন্ত্রের স্বরূপ, যে তার বাকস্বাধীনতা থাকবে, গণতন্ত্রের তো একটা বেসিক হলো ফিচার হলো যে বাকস্বাধীনতা থাকবে। আমার ভাই আমাকে বলছিলেন যে কেউ কেউ বলছেন আপনার এই প্রশ্নে একটু এগিয়ে দিই, কেউ বলছেন যে সরকারের ভিতরে আরেকটি সরকার আছে, যেটা আমরা গত 15 বছরে শুনেছিলাম, বেশ মানে এটা আসলে শুনেছিলাম যে সরকারের মধ্যেও সরকার আছে। তো আপনি কি মনে করছেন যে এটা গত 17 বছর বা 15 বছরের একটা ফ্যাসিবাদী যে আচরণ বেড়ে শিশু থেকে যুবকদের কৈশোরে গেছে, সেই প্রভাবের কারণেই কি আজকে যারা এই যে 4 জনের কথা বললেন অ্যাক্টিভিস্ট, তাদেরকে অ্যারেস্ট করলেন, এটা কি আপনি মনে করছেন যে সরকার প্রধান থেকেই করা হচ্ছে, না যারা সুবিধা গত 17 বছর নিয়েছিল সরকারকে বেকায়দা বলার জন্য অনেকেই বলছেন এটা? আপনি এটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা একজন ব্যক্তির, যদি তারেক রহমান মাননীয় প্রধান 17 বছর এই আচরণটা কিন্তু হয়েছে, 17 বছর আচরণ মানে সোশ্যাল মিডিয়াতে লেখার কারণে, বলার কারণে সাথে সাথে এই আচরণটা কিন্তু তারেক রহমানের মধ্যে ছিল না। সেই গ্রুপটাই কি সক্রিয় আছে? না, আমি ব্যক্তিগত তারেক রহমানের মধ্যে এই জিনিসটা নাও থাকতে পারে, কিন্তু আমরা যে জিনিসটি দেখছি যে এই রাষ্ট্র কিন্তু তারেক রহমান চালাচ্ছেন না, প্রধানমন্ত্রী তারেক রহমান চালাচ্ছেন না। তারেক রহমান সংসদে গালে হাত দিয়ে বসে সংসদ দেখছেন, চালাচ্ছেন কিন্তু ভিন্ন আরো কিছু মানুষ। ধন্যবাদ আলিম ভাই। আমরা একটু যেভাবে আপনার কাছে যে আলিম ভাই যে কথাটি বললেন, সরকার চালাচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি কি তাই মনে করছেন? এবং পাশাপাশি যেটা বলছিলাম, ওনাকেও জিজ্ঞেস করছিলাম, যেটা হচ্ছে যে আমরা গত সরকার আমলে মূলত এটা দেখেছিলাম সবচেয়ে বেশি আর কি, আপনি কোনো কথা বললে সরকারের বিরুদ্ধে লিখলে সাথে সাথে আপনাকে তুলে নিয়ে যেত। এখনও সেটা কিন্তু বলবৎ আছে, যেটা আমরা দেখলাম মাত্র। এটা কি আপনি মনে করছেন যে সেই যে ধারাবাহিকতা সেটারই অংশ, নাকি আমরা একই সরকারের দিকে যাচ্ছি? আপনাকে ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি হালিমের উত্তরটা দেই। আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথা বলেছে, ওটা লেগে ওনার ভদ্রতা, পার্লামেন্টের মধ্যে দল 200-র উপরে আসন নিয়ে সরকার প্রধান হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। ওই ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর মতো কঠোর ভাষা কিটকিট কইরা যে কোনো শব্দ উচ্চারণ করতে পারে না, এটা জনগণ পছন্দ করে না, এখন করে না। আপনি ধন্যবাদ, করে না। এই জন্য খুব শালীনতার সহিত একজন প্রধানমন্ত্রী, যে দেখেন ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী আর আমার 3-3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্যটা ছিল এরকম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখলেই মনে হচ্ছে একজন প্রধানমন্ত্রী, তার ওনার কথাবার্তা, ওনার ড্রেস আপ, ওনার চলা, মানে অঙ্গভঙ্গি একটা প্রধানমন্ত্রীর মতোই মনে হচ্ছে। আর ফেসিস্টের প্রধানমন্ত্রী, তার কণ্ঠ দেখেন, তার আচরণ দেখেন, তার অবস্থান দেখেন, ঠিক আছে, এটা মনে হতো না সে প্রধানমন্ত্রী, কিন্তু মনে হতো না। সেম আমার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মাকে অসুখ করেছিলা, সো ওইখানে ভদ্রতার সহিত বসে আছে। এবং ওনার যেহেতু প্রধানমন্ত্রী, মানে এটাও বিরোধী দলে ভালো লাগছে না এখন, নাকি? আমাকে একটু বলতে দেন প্লিজ। তা উনা ভদ্রতার সহিত বসে আছে এবং ওনা চিন্তা করতেছে, যদিও আমি প্রধানমন্ত্রী, পার্লামেন্টে 200 সকল যারা আছে সবারই প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী আমি এখন কেউ একক প্রধানমন্ত্রী কারোর একক হতে পারে না। সেই জন্য যারা পার্লামেন্টে আছে অনেকেই ওনার সিনিয়র আছে, ওনার পদে প্রধানমন্ত্রী। এই জন্য ওনার এটা ভদ্রতা, এটা ওনার ফ্যামিলি থেকে পাওয়া, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শের যে একটা ক্যাটাগরি, যে ভদ্রতা, নম্রতা, আজিজতা থাকতে হবে, আমাদের মধ্যে এই জিনিসটা আছে। এই জন্য এটা যদি প্রতিপক্ষ বা বিরোধী দলে এরা বা আমার ভাই যদি এটা বলে এটা ওনার দুর্বলতা, তাহলে তার কিছু করার নাই, তাই না? এটা তার কিছু করার আছে, এটা তো কিছু করার নাই। আর কি বলছিলেন? আপনাকে যে প্রশ্ন করেছিলাম, যেটা গত সরকারের আমলে যেটা দেখতাম আমরা, বাক স্বাধীনতাকে একেবারেই হরণ করা হতো, কোনো কিছু লিখলেও আসলে ভাই তাকে অ্যারেস্ট করে। আমার কথাটা আমাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা।
আপনি মনে আছে কিনা জানি না, করোনাকালীন সময় কিন্তু আমরা প্রতিদিন টিভি দেখার সময় দেখতেছি হেডলাইনের মধ্যে যে করোনা এতগুলো লোক ভর্তি হয়েছে, এতগুলো লোক মারা গেছে, খালি ব্রিফিং আর ব্রিফিং। এখন আমরা আর একটা গবেষণায় দেখি এখন প্রতিদিন কিন্তু অনেকগুলা লোক মারা যাচ্ছে, সেটার খবর কিন্তু আপনার কাছে নাই। গড় গিয়া দেখবেন যে প্রতিদিন 2 জন 5 জন 10 জন 20 জন লোক মারা যাচ্ছে। আর ওই সময় একটা করোনা ভাইরাস আসছিল, সে ওই সময় প্রতিদিন 20 জন লোক মারা যেত, এখন 30 জন, আগে মারা যেত 40 জন, কিন্তু ওই 40 জনই করোনার মধ্যে নিয়ে যেত, যে করোনা 40 জন মারা গেছে। কিন্তু গড়ে কিন্তু 35 জন এমনি মারা যায়, গড়ে কিন্তু 35 জন এমনি মারা যায়। আমি অ্যারেস্টের কথা বলছিলাম, এটাই বলতেছি, আইডার মধ্যে আপনি আসতেছি আমার 35 জন এমনি মারা যায়, 40 জন মারা গেছে, তো এখন দেখা যাচ্ছে পুরাটাই করোনা মারা গেছে। এটা বড় মহামারী আকারে প্রকাশ করার জন্য। সেম 70 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খুন গুম কত অত্যাচার, আমরা ব্যবসা বাণিজ্য কেউ কিছু করতে পারিনি, ঠিক আছে, কোনো কিছুই করতে পারিনি। সেই তুলনায় আমার সরকারের এই রানিং বয়স হইলে গা 2 মাস, আজকে কত তারিখ? 2 মাস, না এখনো পুরোপুরি হয়নি, না 2 মাস তো বেশি হয়েছে মনে হয়, ফেব্রুয়ারি 12 তারিখে। 12, তাহলে এখন কত, মানে সংসদ বসছে আর কি আমি বলছি, তাহলে 2 মাস হয় না। এর মধ্যে আপনি দেখেন কয়টা খুন হয়েছে, কয়টা চাঁদাবাজি হয়েছে। এর আগে দেখেন আমার যুবদল ভাইদেরকে পচাইয়া একদম মিডিয়া, আপনাদের মধ্যে কিছু মিডিয়া আছে যাদের কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, ফ্যাসিস্ট সরকারের কিছু, এরা কি আপনার 100 লোকের মধ্যে 10 জন লোক দেশের বাইরে চলে গেছে, 90 জন লোক দেশের মধ্যে রয়ে গেছে। ওর মধ্যে এই 90 জনের মধ্যে 10 জন কি মিডিয়া ফ্যাসিস্ট সরকারের লোক থাকতে পারে না? অবশ্যই আছে। তারা অপপ্রচার চালাইছে। সামনে আমাদের আগে যে তত্ত্বাবধায়ক সরকারটা যে ছিল, হ্যাঁ, ওই সরকারের আমলে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ভাইদেরকে কোনো কিছু হলেই একদম ব্যাপক আকারে, হ্যাঁ, হাইলাইট করছে, এটা করছে ওইটা। আপনি দেখেন আমাদের সরকার ক্ষমতা যাওয়ার পরে একটা চাঁদাবাজির ঘটনা আছে কিনা, একটা যুবদলে একটা কোনো কেলেঙ্কারি আছে কিনা, যেখানে যাচ্ছে সেখানে অ্যাকশন নিচ্ছে। ওর মধ্যে 1-2টা লোক কি হয়েছে না হয়েছে তার কুকর্মের কারণে, হ্যাঁ, সে জেল খাটতেছে, দোষ পেতেছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কি সময় আছে? যে লোক প্রোটোকল পদ্ধতি নিচ্ছে না, যে লোক অর্থ বাঁচানোর জন্য সংসদের ব্যয় কমাই দিছে, যে লোক এই ফ্যাসিস্ট সরকারের যে এত বড় বহর ছিল, যে বহরটাকে সে কমায় আনতে আনতে প্রায় 10 ভাগের 2 ভাগের মধ্যে নিয়ে আসছে, যিনি এই লোকের কি সময় আছে কোন লোক ওনার বিরুদ্ধে কি বলছে না বলছে, ওনাকে জেলে দেওয়া আসেন। এত ছোট মন মানসিকতা নিয়ে জনাব তারেক রহমান আসে নাই। তারেক রহমান ধন্যবাদ আরিফুল হক জি। আমরা আপনার কাছে বিরোধিতা করা যায়, আমরা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছিলেন উন্নয়ন ও স্থিতিশীলতা, গণতন্ত্র নাকি রাজতন্ত্র, কোনটা এগিয়ে? আসলে 2 জন অতিথি কথা বলছিলেন এই বিষয়ের উপরে। অ্যাডভোকেট আব্দুল আলিম, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি, কথা বলছিলেন আরিফুল ইসলাম জিয়া ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশন জার্নালিস্ট ক্লাব। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও আসছি, আমাদের সাথেই থাকুন। এন্টার টিভির এই ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসলাম রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় উন্নয়ন ও স্থিতিশীলতা, গণতন্ত্র নাকি রাজতন্ত্র, কোনটা বেশি কার্যকর? আমাদের 2 জন বিজ্ঞ অতিথি কথা বলছিলেন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, পৃথিবীর প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপট, আগামী দিনে এগিয়ে যেতে আসলে কোনটা বেশি কার্যকর, এবং সে অনুযায়ী আমরা কথা বলছিলাম। আমি একটু প্রশ্ন যাচ্ছি জনাব অ্যাডভোকেট আব্দুল আলিম আপনার কাছে, গণতন্ত্র সমস্যা নাকি গণতন্ত্র যারা চালায় সেখানে সমস্যাটা আসলে কোথায় আমাদের আপনি মনে করছেন? বেসিক্যালি ধন্যবাদ। বেসিক্যালি আমি তার আগে, আমি এই পয়েন্টে যাওয়ার আগে আমার সহ আলোচক জনাব জিয়া ভাইয়ের একটা বিষয়ে একটু করতে চাই, আলোকপাত করতে চাই। জিয়া ভাই বলছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান ভাইয়া, উনি কি করছেন, চরম সৌজন্যতা দেখাচ্ছেন। কি করছেন? উনি প্রোটোকল নিচ্ছেন না, উনি পায়ে হেঁটে যাচ্ছেন অথবা খাল খনন করছেন, হ্যাঁ, তারপর এই যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা হাসিনার আমলেও কিন্তু এই বিষয়গুলো দেখেছি, যে আমি যে গণতন্ত্রকে হরণ করছি,
আমি যে ফ্যাসিজম তৈরি করেছি সেইটাকে ঢাকার জন্য আউটলুকে কিছু দেখানো। একটা অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্স পাচ্ছে না, সে কোনো এমপির কাছেও পাচ্ছে না, কোনো চেয়ারম্যানের কাছেও পাচ্ছে না, বা এটার প্রয়োজন হচ্ছে না, সরাসরি আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু সেটা ফোন দিয়ে ব্যবস্থা করে দিচ্ছেন, আর মিডিয়া সেটা ফলো করে আমাদের মধ্যে প্রচার করছিল। আমাদের গণতন্ত্রের সংজ্ঞাও কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেছে, নিশ্চয়ই আপনি জানেন। মানে উন্নয়ন নাকি মানে কি বলে গণতন্ত্র, কোনটা বেশি? তো এই যে বিষয়গুলো, এই যে সৌজন্যতা, এই বা আমি প্রোটোকল নিচ্ছি না, প্রোটোকল তো রাষ্ট্রীয় ফোরামের ইয়ের মধ্যে আছে, নীতিমালার মধ্যে আছে, এটা আপনি নেবেন। কিন্তু রাষ্ট্র পরিচালনায় আমাকে দেখতে হবে যে গণতান্ত্রিক হলাম বা ফ্যাসিস্ট হলাম, সেটা নির্ভর করবে মানুষের অধিকার কতটুকু আমি দিতে পারলাম, মানুষের যেই মৌলিক অধিকার সেই জায়গায় কতটুকু আমি হরণ করলাম, নাকি কতটুকু আমি আদায় করতে পারলাম, মানুষকে কতটুকু আমি তার জীবনযাপনটা আমি কতটুকু সহজ করতে পারলাম, নাকি আমি তার যেই গণতান্ত্রিক যেই ইগুলো আছে, আমাদের অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো আমি হরণ করলাম, এইটার উপর নির্ভর করবে। আমি বলছি, আপনি আপনার সময় হলে আপনি বলবেন। এখন গণতন্ত্র না হারে ফেলবেন আপনি, না না আপনি নোট রাখেন, আপনার সময় আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন। আমাকে যদি 1 মিনিটের জন্য সময় দেওয়া হয়, জি বলবো ভাইকে। হ্যাঁ বলেন। ভাই যে অভিযোগটা দিয়েছে ওনাকে স্যালুট। হ্যাঁ, আমার সরকার 200-র অধিক আসন নিয়ে ক্ষমতায় বসছে, 5 বছর ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। গণতন্ত্রে ওনা বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, তাই না? এবং বিরোধী দলে যারা আছে সৌজন্য বোধ করছে, তারাও মেনে নিয়েছে, তারাও সংসদে গিয়েছে। সংসদে যাওয়ার পরে আমরা তর্ক বিতর্ক এটা হবে, এটি স্বাভাবিক, পক্ষ বিপক্ষে থাকবে, এটি স্বাভাবিক। এই 5 বছর সময়ের মধ্যে যদি আপনি 2 মাস সময় ধরেন, তাহলে 100 মধ্যে কত পয়েন্ট আপনি দেখবেন? এখানে আমি আপনাকে মানে আপনি 5 বছরের জন্য আমাকে ম্যান্ডেট দিয়েছে, ঠিক আছে? এটা বাংলাদেশের 18 কোটি জনগণ যারা ভোটার, তারা সবাই আমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল, আমাকে সংসদে পাঠাইছে, আমার সরকারের 5 বছর। এই 5 বছরের মধ্যে আপনি দেখেন তো 100-র মধ্যে যখন 51 হয় তখন পাস হয়, 100-র মধ্যে যখন 49 হয় তাহলে পাস হয় না। তাহলে আমার তো এখন 2.5 বছরের বয়স হয়নি, সরকারের মাত্র বয়স হয়েছে 2.5 মাসও হয় নাই, হয়েছে 2 মাস। তার মধ্যে থেকে আপনারা এই বিরোধিতা শুরু করে দিয়েছেন। এটা কোনোভাবে এর মধ্যে যে ইস্তেহার দিয়েছিল আমার সরকার, তার 80% পূরণ করে ফেলছে। কৃষি কার্ড, তারপরে আপনার ফ্যামিলি কার্ড, তারপরে আপনার আরো যারা আমি একটু বলছি যে ইশতেহারের 80% যদি 2 মাসে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে তার থাকার দরকার নাই, কমপ্লিট হয়ে গেছে। শুধু ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড ইশতেহার কমপ্লিট হয়ে গিয়েছে। না এটা নেমে যেতে বলেন, নেমে গিয়ে নতুন নির্বাচন দিতে বলেন, কারণ ইশতেহার তো কমপ্লিট। এক ধরনের যে জনগণের পাওয়ার বুঝতে হবে। আমাকে সুন্দর দেখতেছে, তার মানে নিতে মনে ভালো লাগতেছে না, সে তাকে কেন এত সুন্দর লাগতেছে? তারেক রহমান যে বিনয়ের সাথে এই জনগণের মন, আমার আপনাকে না তো, আপনি দেখতে হবে 18 কোটি মানুষ তাকে কিভাবে নিচ্ছে, 18 কোটি মানুষ তার প্রত্যেকটা কার্যক্রম সুন্দরভাবে নিচ্ছে। আপনি তর্ক করতে পারবেন, আপনার এই গণতন্ত্র আছে বিধায় আপনি যা খুশি তা বলতে পারেন। আপনি দেখেন শফিউল আলমের প্রধানের ছেলে রাশেদ প্রধান, ঠিক আছে, ও আমার সাথেই বসে, ও বাবা একজন খুব বিনয়ী মানুষ ছিল, এত বিনয়ী ছিল বলার মতো না। আমি যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রেস ক্লাবে প্রোগ্রাম করতাম বাংলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের, তখন স্থায়ী কমিটির সদস্যরা যখন থাকতেন, তখন বিশেষ অতিথি হিসেবে শফিউল ইসলাম প্রধানও থাকতেন। ওনার সাথে আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলা প্রোগ্রাম প্রেস ক্লাবে করতে। আমি ওনাকে মধ্যে এত বিনয়ী দেখেছি। আমি একসময় ওনার অনেক ভক্ত ছিলাম, এখনো আমি ওনার অনেক ভক্ত, কিন্তু ওনার ছেলে যে এত বিয়াদব, এটা আমি কল্পনা করতে পারিনি। ওনার কাছ থেকে ওনার বাবার পরিচিত ওনার আজকাল রাশেদ প্রধানকে কেউ চিনে না। তো রাশেদ প্রধানকে যে সুশিক্ষা শিক্ষিত করতে পারে নাই, যদি সুশিক্ষা শিক্ষিত করতে পারতো, তাহলে তার বাবার যে অ্যাসেট ছিল, যে গুণবলী ছিল, ওই গুণবলীতে সে একজন ভালো একটা অবস্থাতে চলে গেল। আপনি সরকার প্রধানকে যা খুশি তা বলে ফেলেন, আপনি বলতে পারবেন, আপনার এই রাইট আছে, আপনি জনগণ, কিন্তু সেটা জনগণ খাবে কিনা? আপনি একজন লয়ার, আপনি একজন কি, আপনি একজন অপরাধের জন্য বাঁচানোর জন্য। আচ্ছা হ্যাঁ, আমি বলছি
এই যে আপনি রাশেদ প্রধানকে ডিফেন্ড করা আমার কোনো দায়িত্বের মধ্যেও পড়ে না, ইয়ের মধ্যে, কিন্তু এইখানেই কিন্তু ফেসিস্টের যে রূপ সেটা আপনারা অলরেডি দেখিয়েছেন। রাশেদ প্রধান একটা নেগেটিভ কথাই বলেছে, আপনারা তাকে যে কোনোভাবে সংশোধন করার সুযোগ ছিল, আপনারা তা না করে কি করলেন, তার বাড়িতে গিয়ে হামলা করে বসলেন। আপনি প্লিজ, হ্যাঁ, এইটা তো কোনোভাবে উচিত হয় নাই, এটা তো গণতন্ত্রের কোনো রূপই হতে পারে না। আচ্ছা যাই হোক, না, আপনাকে সম্মানের সহিত আপনাকে বলি, একজন লয়ার হিসেবে আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বলি, আমার নেতা জনাব মির্জা আব্বাস সাহেব, ওই মির্জা আব্বাস সাহেবের ব্যাপারে আপনাদের যে নেতা, ওর নাম জানি কি, নাসির, উনি আমাদের কোনো নেতা না। যাই হোক, সরি, নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের শব্দোচ্চারণ করেছে, বিএনপির একটা কর্মীও এটার প্রতিবাদ করে নাই। কেন করে জানেন? নির্বাচন আমি বলি আপনাকে, না এই জন্য না, আপনার ফ্যামিলি যখন খুব, আমরা যখন ছোটকালে খেলতে যেতাম, তখন আমরা খেলার পথে যদি বন্ধু বান্ধবের সাথে মাইর হইতো, কোন সিনিয়রদের সাথে বেয়াদবি করতো, থাপ্পড় দিয়ে দিত, বাসায় কাঁদতে কাঁদতে আসলে উল্টা আমাদেরকে আরো বেশি থাপ্পড়াইতো, জিজ্ঞাসা করতো তোমাকে কেন থাপ্পড় দিয়েছে, তুমি আগে ওইটার জবাব দাও। ঠিক আছে, আমরা যখন ওই জিনিসটা পাই নাই, তখন আর কারোর সাথে বেয়াদবি করতে পারি। আমি একটা প্লিজ, যদিও আমাদের ফ্যামিলি থেকে যদি বলতো যে তোমাকে কে থাপ্পড় দিয়েছে, চলো গিয়া ওই লোকটাকে যাই না না যাই না পিটা ধরতো, তাহলে কিন্তু আমি বেয়াদব হইতাম। দেখেন, মির্জা আব্বাসের সম্বন্ধে যখন এত কিছু করছে, লাস্ট পর্যন্ত আমাদের এই দলীয় সহপাঠী, হ্যাঁ, একজন মামলা করতে গিয়েছে, উনাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। ওইটা হইল জাতীয়তাবাদী দল বিএনপি। বুঝতে পেরেছেন? জি, ধন্যবাদ। আপনি একটা বিষয় আমি বলছি, আমাদের একটা ইস্যু আসছে, সেটা হলো যে এই যে গণতন্ত্র, আরেকটু যে আপনাকে শ্রদ্ধার সাথে আবার বলে দেই, আপনি বলেন শব্দোচ্চারণ করেন, আপনি এমন কিছু করেন, যেমন আপনি একজন, আপনি হাইটে যাচ্ছেন, আমি আপনাকে এমন একটা ল্যাঙ্গুয়েজ করলাম, আপনার মনে করেন আপনার বাবা রাষ্ট্রপ্রধান না, আপনার বাবা এমপি না, আপনার বাবা চেয়ারম্যান না, আপনার বাবা তো সে লোক। এখন রাজনীতিতে নামলে স্লেজিং হবে না, স্লেজিং কে যদি আপনি না, আমার প্লিজ, আপনি তো আমার তো বাবা, আপনি দেখেন যারা পরক্ষণে সংবাদ সম্মেলন করে এটার জন্য সেটা বলবো, আমি একটা লোককে পাট করে গালের মধ্যে থাপ্পড় মারলাম, আর আমি আমার তার বাবাকে নিয়েছিলাম, উনার তো দেখেন 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া সবাইকে মা, গণতন্ত্রের মা হিসেবে উনাকে কি করে, উনার ভালো, ওই যে সংসদে উনার কথা যখন উঠে তখন সবাই একত্রিত হয়ে যায়। কেন? শ্রদ্ধা, ওনার মধ্যে ঘনবলি আছে। তাহলে যার আদেশে রাজনীতি করি, তার ছেলেকে, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার ছেলেকে, যে বর্তমান জাতীয়বাদী আদর্শের যে জাতীয়তাবাদী দলের প্রধান এবং এই সংসদের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে আপনি এমন একটা শব্দোচ্চারণ করবেন, আপনার কলিজাটা কত বড়, এটাই গণতন্ত্র, এটাই প্রকৃত গণতন্ত্র। এই যে আপনি বলছেন কলিজাটা কত বড়, আমাদের জাতীয়বাদী আদর্শ লোক তাকে একটা কথাই বলে নাই। আমি একটা বিষয় বলি, যদি প্রতিবাদ না করত, জি ভাই আমি একটা বিষয় বলি প্লিজ, আমি বলি আপনাকে, যদি প্রতিবাদ না করত, তাহলে ফুয়াদের মতো লোক যেমন বলছিল ক্যান্টনমেন্ট উড়াই ফেলবো, এটা কোনো কথা? ওকে, আমরা একটু সুযোগ দেই আমাদের অ্যাডভোকেট আব্দুল আলী জি, আপনি একটু বলুন। আমরা যেটা আলাপ করছিলাম যে গণতন্ত্র হলো একটা মতবাদ, তারপর সমাজতন্ত্র একটা মতবাদ, হ্যাঁ, খেলাফত এটা হলো একটা পন্থা, এটা একটা মতবাদ। তো এই যে মতবাদ, এই মতবাদগুলো কিন্তু আসে মানুষের কল্যাণের জন্য, মানুষকে কিভাবে বেটার কিছু দেওয়া যায়, হ্যাঁ, এইখান থেকে কিন্তু আস্তে আস্তে মতবাদগুলোর ডেভেলপমেন্ট ঘটে। কিন্তু মতবাদগুলো নিয়ে যখন আমরা সমাজে মতবাদগুলোর প্র্যাকটিসে যাই, অথবা মতবাদগুলোকে ধারণ করে রাজনীতি করতে যাই, তখন এই মতবাদগুলোর মানে তার স্বরূপে থাকে না, আমরা এটাকে একদম কাটাছেঁড়া করে ন্যাংটা করে দিই। আমাদের গণতন্ত্রের, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু আপনি দেখেন এই গণতন্ত্রের আদলে এইখানে বেসিকলি পারিবারিক রাজতন্ত্র গড়ে উঠেছে। বিগত প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান, এই আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, তার নিজের দলের মধ্যে তাদের একজনের দলের মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস নেই। তাহলে রাষ্ট্রীয় এই গণতন্ত্রটাকে একটা উইপন হিসেবে, রাষ্ট্র ক্ষমতায় আসার একটা যন্ত্র হিসেবে শুধুমাত্র ব্যবহার করেছেন। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণকে গণতান্ত্রিক ধারায় তাদের অধিকারগুলো প্রত্যেকটা দল দেওয়ার ক্ষেত্রে যেই হীনমন্যতা দেখিয়েছে এবং তাদের যেই জনগণের সাথে যেই ছলচাতুরি করেছে, সেই জন্যই লাস্ট সময়ে আমরা দেখেছি হাসিনা সেই মানে ঐতিহাসিকভাবে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এবং আমি এখন বলবো যে আপনারা যেভাবে শুরু করেছেন, হ্যাঁ, এইভাবে যদি চলতে থাকে, এই যে মানুষকে কথা বললে তার বাড়িতে গিয়ে আক্রমণ করা, তারপর মানুষের
টুটি চেপে ধরা এবং যেই ইগুলো আপনারা 2/3 সংসদীয় আসন পেয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে যে এখন আমরা সেই আগের মতোই চলবো, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে গণতন্ত্রের আদলে পারিবারিক রাজতন্ত্র তৈরির জন্য আপনারাও সেম একটা পরিণতির শিকার হবেন। আপনি এই জায়গার মধ্যে আবার আপনি উত্তর দিবেন নিশ্চয়ই। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই, তারপর দুটো উত্তর দিবেন। গণতন্ত্র আমরা বাংলাদেশ সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় গণতন্ত্র আছে, শব্দ আছে, গণতন্ত্র আছে। বাট যেই গণতন্ত্র দিয়ে আপনার 1974 সালে বাকশাল কায়েম হয়েছে, সেই সময় সংবিধান ছিল, এই গণতন্ত্র সংবিধানে আছে। গত 17 বছর এই গণতন্ত্রগামী সংবিধান দিয়েই ফ্যাসিবাদ বা ফ্যাসিজম তৈরি করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, গণতন্ত্র কি কাগজে থাকবে না অস্তিত্বে, কর্মে থাকবে? আপনি কোনটাকে বেশি? ধন্যবাদ। আপনি গণতন্ত্র বলতে কি বুঝাচ্ছেন? মানে ফ্যামিলি তন্ত্র আগে আসছে এটা বোঝাচ্ছেন, না গণতন্ত্রের আদলে দেশ চলছে না এটা বোঝাচ্ছেন? না, আমি সেটা বলছি না, বলছি গণতন্ত্র তো আছেই আমাদের দেশে, গণতান্ত্রিক আমি রাষ্ট্র, সংবিধানে গণতন্ত্র আছে, জনগণের দ্বারাই সকল কিছু, সব কিছু আছে। বাট কর্মে যদি আপনি সেই গণতন্ত্র প্রকাশিত না করেন, কাজের মাধ্যমে যদি সেটা প্রভাবিত না করেন, তাহলে সেই গণতন্ত্র আসলে কাজে আসবে কিনা? ওনার কথা বারবারই কিন্তু ঘুরে আসছে যে গণতন্ত্র কি দলের মধ্যে নেই না সরকারের মধ্যে নেই, কোনটা? না, সকল কাজেই, সকল কর্মেই বলছি। সেটা কাগজে থাকতে হবে না কর্মে থাকতে হবে, মননে থাকতে হবে। আমাদের দলে সেটা হচ্ছে প্রশ্ন। আমাদের আপনি ওই যে ভাই যে বলল যে ফেসিস হয়েছে গণতন্ত্রের জন্য না, ফেসিস হয়েছে তাদের কর্মে। ফেসিস করেছে আমলাতান্ত্রিকের কারণে, ফেসিস হয়েছে যুবলীগ ছাত্রলীগের কারণে, ঠিক আছে? এটা গণতন্ত্রের জন্য না। আর গণতন্ত্রের মধ্যে যে কথাটা বারবার যেটা ফিরে আসছে, এই বড় যে দল ফেসিস সরকার, ফেসিস যারা ছিল, এই দলটা কিন্তু স্বীকার করতে হবে বড় একটা সংগঠন ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এটা বাংলাদেশের ভিতরে একটা সংগঠন ছিল। কিন্তু ওই সংগঠনের মধ্যে থেকে যে হারিয়ে গেছে, বুঝছেন, তাকে আর কোনো ওই জনগণ তাকে মাইনে নেয় নাই। আজ পর্যন্ত এমন একটা শক্তি, এমন একটা ফিগার আসে নাই যে ওই সংগঠনের বাইরে গিয়ে সেরা যে আমি বলছি যে আমি দল করব বা আমি দলের জান্ডারি হাতে নেব, হ্যাঁ, কিন্তু যারা ওই দলকে সমর্থন করে, ওই আরেকটা লোক জন্ম হয় নাই তাকে তার পক্ষে নেওয়ার জন্য। সেম আমাদের যে জাতীয়তাবাদী আদর্শের মধ্যে এই দলের মধ্যে যারাই আছে, দেখেন মাইনাস করার চেষ্টা করেছিল আব্দুল মান্নান, ওই যে আমাদের আগে সাবেক মহাসচিব ছিল, মহাসচিব, ঠিক আছে, ওই যে 111-এর সময়, হ্যাঁ, আপনি কিন্তু অনেক চেষ্টা করেছিল এই দলটাকে ভাঙার জন্য। কিন্তু দেখেন আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী, যারা অন্য, যেমন আপনি যে দল করেন, যে দলের আদর্শে বিশ্বাসী, আপনি কিন্তু আপনার দলের যে প্রধান, যাকে সবাই মেনে নেবে, তাকেই কিন্তু রাখছে। কিন্তু ওই দলকে ভালোবাসে বিদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনার ওয়াইফ, ঠিক আছে, যখন যে হাল ধরেছে, এক বাক্যে সবাই ওনাকে মেনে নিয়েছে। কিন্তু ওনার মেনে নেওয়ার পরে ওনার দল চালাইছে, ওনার কোনো আত্মীয় স্বজনটা এনে চেয়ারে বা বিএনপির কোনো শহীদ পরিবারের কাউকে এনে সেরা কোনো চেয়ারে বসা নেই, কাউকে কোনো, আপনি বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ভাই আপনি চিনেন কিনা ভালো করে, আমার মনে হচ্ছে আপনি চিনবেন না। আপনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 প্রধানমন্ত্রী, ওনার ভাই কোনো ভালো অবস্থানে ছিল, আপনি চিনবেন, আমার মনে হচ্ছে আপনি সবার নামও বলতে পারবেন না, ঠিক আছে? আপনি শুধু বলতে পারবেন যে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, ওনার ওয়াইফ তো রাষ্ট্রপ্রধান ছিল। আপনি এটা বলবেন যে ওনার ছেলে তো রাষ্ট্রপ্রধান ছিল। আরে ভাই, গণতন্ত্র বিকশিত হয় কখন? যখন তার ফ্যামিলির ভাই, পোলা, বাতিজা, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, হ্যাঁ, এই যারা গোষ্ঠীকে সবাই মিলে যখন একটা পুরা স্টুডিওটা দখল করে রাখে, সেটা বলে ষড়যন্ত্র। আমরা তো সেটা না, আমরা রাজনীতি করতে করতে, আর আমাদের দলের মধ্যে রাজনীতি চর্চা হচ্ছে। আমাদের দলের মধ্যে আপনি প্রত্যেকটা কমিটি, আপনি নির্বাচিত কমিটি, আপনি খবর নিয়ে দেখেন, জেলা কমিটি কোন, ওই উপজেলা কমিটি বলেন, ঠিক আছে, বিভিন্ন জেলা কমিটি সব গণতন্ত্র পর্যায়ে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে। এখন যে কথাটা আপনি বলছিলেন, কি কোনটা বলছিলেন আপনি? রাষ্ট্রের
কর্মে নাই আর কি, মানে গণতন্ত্রটা আমি কর্মে যেটা নাই। আমরা বুঝাতে বা যেটি প্রশ্ন আপনার কাছে, গণতন্ত্র আমার পুস্তকে আছে, হ্যাঁ। আমার কি সত্যিকার অর্থে গণতন্ত্র কাজে আছে, আসবে না গণতন্ত্র- না কর্মের মাধ্যমে কর্মে সেটাকে প্রতিফলন হ্যাঁ, ঘটাতে কর্মের হবে? প্রতিফলন করতে এটাই হবে। হচ্ছে মূল গণতন্ত্র বিষয়। আছে, দেখেন সরকার যখন চালা এখন যেমন কোনো গণতন্ত্র আছে কিন্তু জবাবদিহিতা নাই, না, তাহলে আছে। তো হবে না। জবাবদিহিতা অর্থাৎ আছে। তাহলে এখানে শব্দটা হচ্ছে জবাবদিহিতামূলক গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে না পারবো আমাদের কর্মের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত এই গণতন্ত্রের যে সঠিক সুফল আমরা সেটা হয়তো পাবো না। এটাই হচ্ছে মূল বিষয়। যে আমরা একটু যাচ্ছি জনাব অ্যাডভোকেট আব্দুল আলিম, আপনার কাছে গণতন্ত্র আছে কিন্তু শাসন নেই, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা সেই গণতন্ত্র পাবো না। জি। আমরা কি যেহেতু গণতান্ত্রিক আমি সরকার এখন আছে নিশ্চয়ই আপনি জানেন, আমরা কি সেই প্রকৃত গণতন্ত্রের স্বাদ যেটা গত 17 বছর মানুষ আন্দোলন সংগ্রাম করে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং একটা বিশাল 1400 মানুষের লাশের উপর দিয়ে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কি প্রত্যাশা রাখতে পারি এই সরকারের কাছে যে প্রকৃত গণতন্ত্র বই পুস্তকে না কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটাবে, সেটা কি প্রত্যাশা রাখতে পারেন আপনারা? দেখেন, আমি রিসেন্ট একটা ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এইটার যে কমিটিটা জি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত হয়েছিল, এটা কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছিল। আচ্ছা, কি কারণ ছিল? বাংলাদেশে লিজেন্ডারি ক্রিকেটার হলো আমিনুল ইসলাম বুলবুল, জি, সে বিসিবি প্রধান থাকা অবস্থায় কি কারণ ছিল যে এই কমিটি ভেঙে দিতে হবে? কোনো কারণ ছিল না, একটাই কারণ ছিল যে এখানে পরিবারতন্ত্র কায়েম করতে হবে। গণতন্ত্রের নামে পারিবারিক রাজতন্ত্র কায়েম করতে হবে। বিসিবির যে ডিরেক্টর, পরিবারের এই কথাই এসেছে, পরিবারের উপরে কি কেউ যোগ্য, সেখানে যোগ্যতা সম্পন্ন থাকলে সেটা কি নেওয়া যাবে কিনা, সেটা পরিবর্তন বলা যায় কিনা? হ্যাঁ, না, পরিবারের যাদেরকে ডিরেক্টর বানানো হয়েছে তাদের ক্রিকেটের সাথে কতটুকু সম্পর্ক আছে? আর যারা নির্বাচিত হয়েছিল বিভিন্ন ডিরেক্টর স্কেলে, তারা তো ক্রিকেটের আবহের ভিতরে ছিল লাস্ট সময়টাতে। ভাইজান এখন আমি বলতে চাচ্ছি যে এই যে গণতন্ত্র যদি এইভাবে প্র্যাকটিস করা হয়, গণতন্ত্র যদি এইভাবে 100 বছরও প্র্যাকটিস করা হয়, গণতন্ত্র তো গণতান্ত্রিক কর্মে নেই, কাগজে আছে। এই কাগজেই থাকবে, কর্মে আর কখনো পাবো না আমরা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি না, যদি গুরুত্বপূর্ণ আপনাকে বিষয়, আমি একটু ক্লু দিয়ে দিই আপনাকে পাশাপাশি। 10ই মে 2025 সালে নারায়ণগঞ্জে আজকের যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি তখন ক্রীড়া সম্পাদক ছিলেন দলের, আপনাদের বিএনপির, তিনি বলেছিলেন যে ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতি মুক্ত রাখবো, এখানে কোনো রাজনীতির পরিবারতন্ত্র বা এখানে রাজনীতি আমরা ঢুকাবো না, তিনি বলেছিলেন 10ই মে 2025-এ। তো আমরা যেটা বললেন, আব্দুল আলিম যেটা অভিযোগ করলেন, বিসিবিতে যে সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন সেখানে যে কমিটি, অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে, সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে, আমাদের অর্থমন্ত্রীর ছেলেকে দেওয়া হয়েছে, আমাদের আর কাকে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রীকে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে দেওয়া হয়েছে। এরা ক্রিকেটের সাথে বা ক্রীড়াঙ্গনের সাথে আপনি কতটা জড়িত, এটা কি পরিবার তান্ত্রিকের একটা বহিঃপ্রকাশ কিনা? আপনি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি এখানে একটু কথা বলি, আমাকে একটা আমিনুল ইসলামের বক্তব্যের সাথে সাংঘর্ষিক কিনা? যে ভাই, আজকের BCB র আপনাকে একটু হেল্প করছি আর কি। না, আমাকে হেল্প করতে হবে না, আপনি সেটা help হলো করেন। যে আমাদের এই যে কালচার, এই কালচারটা এমন কথা হবে, মনে হবে যে না এটা বিএনপির আমলে এই ঘটনা ঘটেছে, কিন্তু বিএনপির আমলে না, এটা আওয়ামী লীগের আমলে আমরা দেখে আসছি প্রত্যেকটা সেক্টরে দলীয়করণের মাধ্যমে। ওই সময় তো আমি ফেসিস্টকে গালি দিতাম যে তুমি কেন পাপন কি হয়ে গেছে যে ওকে বিজেপির প্রেসিডেন্ট বানায় রাখতে হবে যুগকে যুগ ধরে। হ্যাঁ, তো এইটা তারপর তার ছেলে মনে দায়িত্ব দিয়ে, না ছেলে না, যেমন আকরাম খান ছিল, তার ভাতিজা হলো আবার তামিম ইকবাল। জি জি। তো এই যে ব্যাপারগুলো, পরিবারতান্ত্রিক ব্যাপারগুলো, এগুলো তো গণতন্ত্রের প্র্যাকটিসে যদি এইভাবেই রাখা হয়, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় না রেখে মানে নেপোটিজমের ভিত্তিতে, পরিবারের বংশীয় ভিত্তিতে কাউকে যদি কোনো পজিশনে রাখা হয়, এখানেই যে বিগত সরকারের আমলে এই ঘটনাগুলো ঘটতো এবং মানুষ এগুলোকে ঘৃণা করত, আজকে কি তাই হচ্ছে কিনা? আপনি এটা জাস্ট এইটাই বল। আপনার ওনার কথাটা, যেহেতু ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, অর্থমন্ত্রীর ছেলে, জি, এই জন্য হয়তো বা আপনারা বলতেছেন দলীয়করণ সামনে এসেছে বিষয়গুলো, রাইট? সামনে এসেছে দলীয়করণ হচ্ছে, মানে পৈতৃক সূত্রে পাওয়া আর কি, পাওয়া কিনা। তামিমকে এখানে করেছে, বোর্ডের সভাপতি করেছে। দেখেন, তামিমের কিন্তু বাংলাদেশের সব ওনার বক্তব্য আছে। হ্যাঁ, তামিমকে নিয়ে কারো বক্তব্য নেই, যেহেতু সে সরাসরি ক্রিয়ার সাথে জড়িত। এর আগে আপনি দেখেন রুবাব আব্দুল্লাহ কে ছিল, ওনার যোগ্যতা এসেছে, সেটা তো বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো উনি সেটাই বলছেন। আমি আপনাকে নেই তো এখন। আরে ভাই, নেই দেখি তো আরেকজন আসছে, তাই না? রুবাব আব্দুল্লাহ কি, ওনার আসিফ আকবর, ঠিক আছে,
আরও অন্যরা অনেকেই ছিল, ওরা তো সবাই তাদের যোগ্যতায় আসছে এখানে। এখন এই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এবং অর্থমন্ত্রীর ছেলে তারা তাদের যোগ্যতা এখানে আসে, এটা কি তাদের বাবা মন্ত্রী এমপি দিকে তাদের জন্য অভিশাপ? আগের কমিটির কি সমস্যা ছিল যেটা ভেঙে দিতে হইলো? অথবা ওরা তো খেলে না, ওরা তো উপদেশ দেয়, ওরা তো পরিচালনা করে, অথবা পরিচালনার মধ্যে কোনো ত্রুটি ছিল। এটাই তো মানে আমাদের না, আগের কমিটি রাখতে হবে, রাখলে আপনার কি লাভ? আপনি দেখেন ওইটা নির্বাচিত কমিটি ছিল, ওইটা না বিরোধিতার জন্য না, ওইটা নির্বাচিত কমিটি ছিল, ওইটা গণতান্ত্রিক ওয়ে নির্বাচিত একটা কমিটি ছিল। আপনি ওইটাকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি করে দিয়েছেন। কাকে? যারা আপনার ঘরের লোক। না, এটা আপনি মনে হচ্ছে, কিন্তু এটা আমি মনে করবো কেন, এটা তো সবাই জানে। ভাই আমার বলে ক্রীড়াঙ্গনকে আরো ডেভেলপ করার জন্য এই ক্রীড়াঙ্গন কিন্তু বিশ্বের মাটিতে, হ্যাঁ, বাংলাদেশকে পরিচিত করাইছে, ঠিক আছে। এতদিন যাবত এই কমিটি যেটা ছিল, এরা কোনো ধরনের এমন কোনো খেলার মধ্যে জয় লাভ করতে পারে নাই এবং এই ক্রীড়াঙ্গনকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেনি। এই জন্য সরকার মনে করেছে যে কিছু আমরা শিক্ষিত কিছু মানুষদেরকে নিয়ে ক্রীড়াঙ্গনটা এভাবে সাজাবো, কিন্তু ঠিকই কিন্তু রাখছে, এই তামিমরে রাখছে প্রধান করে, আমরা সাজাবো, আমরা সেই দেশকে রিপ্রেজেন্ট করব আমরা খেলার মধ্যে। আপনি এটা 6 মাসে 1 বছর যাইতে দেন, যদি তারা কোনো সুফল না আসে তখন আপনি এই কথাটা বলা ঠিক আছে। এখন যেটা বলতেছেন বিরোধিতা করতেছে, কেন সে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, কেন সে অর্থমন্ত্রীর ছেলে? ওদের ভালো কিছু তো তাদের মধ্যে থাকতে পারে, তারা তো ক্ষেত থেকে উঠে আসে নাই, তারা ডিগ্রি অর্জন করে সেটা সুশিক্ষিত হয়ে ওইখানে বসছে, তাদের মধ্যে ভালো কিছু থাকতে পারে। কিন্তু অপরাধ সে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, অপরাধ সে অর্থমন্ত্রীর ছেলে, অপরাধ সে এই মুখের স্ত্রী। এটা কোনো কথা? পিতার কোটায়, হ্যাঁ, এটা কি হয়? আপনি দেখেন তার যোগ্যতা কি নেই? তার যোগ্যতা অবশ্যই আছে। অ্যাডভোকেট আব্দুল আলিম, সব ব্যাপারে যদি না, আমরা যদি সব ব্যাপারে মনে করি, আমরা যেমন আপনি সুপ্রিম কোর্টের হাইকোর্টের লয়ার, আপনি এমন কোনো মামলা জয় করে ফেলেছেন, ঠিক আছে, দেশের 18 কোটি মানুষ আপনাকে চিনে, আপনার কাছে এরকম মামলা আসতে পারে না। কালকে দেখলাম যে আপনি যে কোনো একটা সংগঠনের এমও, আপনার ছেলে, আপনার একটা পার্টির মহাসচিব, আপনার দলও তো সামনে অনেক আগাইতে পারে। এখন আপনার ছেলে অনেক ব্রেনিস্ট হয়ে গেছে, আস্তে 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 যখন আপনার বয়স 65-70 হবে, তখন দেখবেন যে আপনার ছেলের বয়স হবে 35-40 বছর, তখন তার যোগ্যতায় সে অনার্স মাস্টার কমপ্লিট করেছিল, তার যোগ্যতায় সে অনেক কিছু সে আবিষ্কার করবে। এখন যদি আপনি ভালো চেয়ারে বসে থাকেন আর যদি বলা হয় যে আপনার গুণে সে এটা করছে, তাহলে তার অভিশাপ সে আপনার সন্তান হওয়াতে, বা ওর বাবা হওয়া আপনার জন্য, তার জন্য অভিশাপ। এই যে আমাদের তাহলে 1 মিনিট, তাহলে আমাদের এখানে মন্ত্রী মিনিস্টার যারা আছে তাদের ছেলেগুলা সুশিক্ষিত না, তারা এভাবে গড়ে তুলছে না, তাদের মেধা আছে না, তো তাদের মেধা একটা জায়গার মধ্যে কাজে লাগাইতে হবে না? মেধাবী তো শেখ হাসিনার সময় কম ছিল না। না, হ্যাঁ, শেখ হাসিনার সময় যেটা করছে, শেখ হাসিনা আত্মীয়করণ করছে। দুষ্টামি করতে তো মেধা লাগে, নিঃসন্দেহে নকল যে করে মেধা লাগে। দেখেন শেখ হাসিনার সময় শেখ হাসিনা করছে আত্মীয়করণ, শেখ হাসিনা করেছে আত্মীয়করণ, শেখ হাসিনা করেছে আমলাতান্ত্রিককরণ, শেখ হাসিনা করেছে তার দলীয় যে ছাত্রদল যুবদল, ছাত্রলীগ যুবলীগ, ওদেরকে ওরা নিয়ন্ত্রণ করতে পারে নাই, ওনার মধ্যে অহমিকা প্রকাশ পেয়েছে। কথা বুঝছেন? ধন্যবাদ। আমরা সেটাই দেখতে চাই, সেই পথে আর আমরা হাঁটতে চাইনি। সত্যিকার অর্থে দর্শক, আপনারা দেখছিলেন উন্নয়ন স্থিতিশীলতা, গণতন্ত্র নাকি রাজতন্ত্র, কোনটা বেশি এগিয়ে। আমাদের দুজন অতিথি যে আলোচনা করলেন দীর্ঘক্ষণ, একটা বিষয় খুবই স্পষ্ট, উন্নয়ন আসে না শুধু শাসন ব্যবস্থা, উন্নয়ন আসে সুশাসন, দক্ষতা এবং জবাবদিহিতার উপরে। আমরা সেটাই দেখতে চাই। আগামী দিনে একটা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এগিয়ে যাব। আসলে আমাদের তরুণ প্রজন্মে যে নতুন যে বিপ্লবের যে সূচনা ঘটিয়েছে, সেই সুফল যেন আগামীর মানুষ, আগামীর শতাব্দী থেকে শতাব্দী মানুষ পায়, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক দেখছিলেন দুজন অতিথি, কথা বলছিলেন আরিফুল ইসলাম জিয়া, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি, প্রধান উপদেষ্টা টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, কথা বলছিলেন অ্যাডভোকেট আব্দুল আলিম, সদস্য সচিব জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে মধ্যে ভালো থাকবেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা।